প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ইউনূস সরকারের গোপন তথ্য ফাঁস করলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। এখন কেন এসব কথা বলছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে, টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার সাখাওয়াত ইউনূস সরকারের গোপন তথ্য ফাঁস করেছেন। সেই তথ্য এখন কেন ফাঁস করছেন সেটি বড় প্রশ্ন। আমি শুরুতেই যদি বলি, ব্রিগেডিয়ার সাখাওয়াতদের মতো লোককে গা বাঁচাতে চাইছেন? ইউনূস সরকারের যে এই যে এত অপকর্ম 1.5 বছরের, এই 1.5 বছরের সঙ্গী হয়ে তিনি ছিলেন। শেষ দিন পর্যন্ত ইউনূস সরকারের ক্যাবিনেটে ছিলেন। ক্যাবিনেট থেকে চলে আসার পর এখন বলছেন ইউনূস সরকার এটা করেছে, সেটা করেছে, আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, আমাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। এখন কি এগুলো এই বয়সে, শেষ বয়সে এসে দেশে অবস্থান করে গা বাঁচানোর কি একটা অংশ, নাকি অন্য কিছু? আমরা একটু দেখে আসি যে ব্রিগেডিয়ার সাখাওয়াত কি বলছেন। বাংলাদেশের রাজনীতিতে আবারও তোলপাড় ব্রিগেডিয়ার সাখাওয়াতের এই সাক্ষাৎকার নিয়ে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুলেছেন। আর তার এই মুখ খোলা বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি আসলেই সবার মতামতে চলেছে, নাকি আড়ালে অন্য কেউ কলকাঠি নেড়েছে? কেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো? হেলিকপ্টার থেকে কারা গুলি করেছিল, যাদের চেহারা আমাদের মতো নয়? কেন তিনি বলছেন কিচেন ক্যাবিনেটের কথা? সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হলো কিচেন ক্যাবিনেট। তিনি পরিষ্কার করে বলেছেন যে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের ভেতরে একটি ছোট কিচেন ক্যাবিনেট ছিল, তিনি নিজে সেই ক্যাবিনেটের সদস্য ছিলেন না। সাখাওয়াত হোসেনের ভাষায় সেখানে কি আলোচনা হতো অন্য উপদেষ্টাদের জানানো হতো না। এই কিচেন ক্যাবিনেটের সদস্যরা ছিলেন ডক্টর ইউনূসের অতি নিকটজন। দেশ যখন একটি অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তাকে ডাকাও হয়নি, এমনকি তার সঙ্গে পরামর্শ করারও প্রয়োজনও মনে করেনি সরকার। এখান থেকে একটি প্রশ্ন ওঠে, তবে কি অন্তর্বর্তী সরকারে উপদেষ্টাদের মধ্যে বিভাজন ছিল? এটি যে ছিল এতে কোনো সন্দেহ নেই। সাখাওয়াত হোসেন মনে করেন হয়তো তিনি তাদের মনোভাবের লোক ছিলেন না বলেই তাকে দূরে রাখা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়েছেন যারা এই কিচেন ক্যাবিনেট চালিয়েছে তারা চিহ্নিত এবং তারা তার কলিগ ছিলেন। এটি সরকারের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার এক বড় প্রমাণ। আমরা ওই সময়ের যে কন্টেন্টগুলোতে বলেছি যে অনেক উপদেষ্টা আসলে পদত্যাগ করতে চান, অনেক বলতে কয়েকজন উপদেষ্টা, এই সাখাওয়াত হোসেন বা আরো অনেকে করতে চান, কিন্তু সেই সময় ইউনূস সরকারের পক্ষ থেকে তাদেরকে চেপে রাখা হতো যে না, আপনারা যাবেন না, গেলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। কিংবা এই সময় যদি এই সাখাওয়াত হোসেনরা সাহসী পদক্ষেপ নিতেন, কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদ বা এই ধরনের মানুষ যারা ছিলেন, তারা যদি পদক্ষেপ নিতেন যে আমরা চলে যাব, থাকবো না, তাহলে কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই 111 সরকারের সময়, ওই সময়ও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক পদত্যাগ, পাল্টা পদত্যাগ, আবার নিয়োগ, এমন ঘটনা কিন্তু ঘটেছিল। ঘটবার কারণে তখন কিন্তু যে কোনোভাবে তখন একটা স্টেবল সিচুয়েশন ছিল এবং একটি ভালো শাসন ছিল। মানুষ অন্ততপক্ষে একটু স্বস্তিতে ছিল বলা যায়। বিএনপি জামাতের এক টার্মের একটা বাজে শাসনের পরে 111 সরকারের সময় একটু স্বস্তিতে ছিল। কিন্তু আজকে এই সাখাওয়াত হোসেনরা কিন্তু সাহসী পদক্ষেপ নিতে পারেননি, পদত্যাগ করেননি, যার দরুন বাংলাদেশের মানুষকে কিন্তু সাফার করতে হয়েছে। এর দায় তো সাখাওয়াত হোসেনদের নিতেই হবে, যেই হোক না কেন, এই পরিষদে যতজনই থাক না কেন, প্রত্যেককে এর দায় নিতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হলো কেন, সে বিষয়েও তিনি কথা বলেছেন। সাখাওয়াত হোসেন বিস্তারিত বর্ণনা দিয়েছেন সে বিষয়ে। তার প্রধান লক্ষ্য ছিল পুলিশকে মাঠে ফিরিয়ে আনা এবং পুনর্গঠন করা। 5ই আগস্টের পর পুলিশ যখন ভয়ে থানায় ফিরছিল না, ট্রাফিক পুলিশ যখন রাস্তায় দাঁড়াতে চাইছিল না, তখন সাখাওয়াত হোসেনই তাদের উৎসাহ দিয়ে মাঠে নামিয়েছিলেন। তিনি তার কৃতিত্ব জাহির করেছেন। খুব স্বাভাবিকভাবে তিনি জানিয়েছেন প্রায় 4000 রাইফেল লুট হয়েছিল, যার মধ্যে
কিছু উদ্ধার হলেও হাজার খানেকের বেশি রাইফেল ও পিস্তল এখনো সাধারণ মানুষের হাতে বা নিখোঁজ অবস্থায় আছে। সাধারণ মানুষ বলতে এগুলো সন্ত্রাসীদের হাতে আছে, এবং এই রাইফেলগুলো এই বর্তমান বিএনপি সরকারের জন্য একটা বড় থ্রেটের কারণ, সেটিও বলেছেন সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গুছিয়ে আনছিলেন, ঠিক তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। কেন? তার অপরাধ ছিল তিনি কিছু কঠিন সত্য কথা বলেছিলেন, যা তৎকালীন সময়ের জন্য সঠিক নয় বলে মনে করছিল সরকার। এমনকি ডক্টর ইউনূস তাকে তখনই পদত্যাগ করতে দেননি, কারণ এতে খারাপ বার্তা যেত। অর্থাৎ ওই সময় সাখাওয়াত হোসেন পদত্যাগ করতে চেয়েছিলেন, এই জন্য ডক্টর ইউনূস তাকে পদত্যাগ করতে দেননি। তাকে নৌ পরিবহন, বস্ত্র, পাট এইসব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এবার আসা যাক সবচেয়ে ভীতি জাগানিয়া তথ্যে। 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, এটি একটি মারাত্মক যুদ্ধাস্ত্র যা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এবং সিভিলিয়ান বা পুলিশি কাজে নিষিদ্ধ। সাখাওয়াত হোসেন আনসার সদস্যদের উপর গুলির ঘটনা তদন্ত করতে গিয়ে দেখেন যে লুঙ্গি ও গেঞ্জি পরা হেলমেটধারী কিছু লোক পুলিশের এই রাইফেল ব্যবহার করছে। কিন্তু এর চেয়ে বড় তথ্য হলো সাখাওয়াত হোসেনের কাছে এমন কিছু ছবি ও ভিডিও আছে যেখানে দেখা গেছে হেলিকপ্টারে কিছু মানুষকে ওঠানো হচ্ছে, যাদের চেহারা ও শারীরিক গঠন আমাদের দেশের মানুষের মতো নয়। তিনি বহিরাগত শব্দটা ব্যবহার করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এই অহরহ প্রশিক্ষিত স্নাইপাররা কারা ছিল? কেন পুলিশকে এই নিষিদ্ধ রাইফেল দেওয়া হলো? তিনি তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। এই প্রশ্নটি কি তবে বিশাল কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে? সাখাওয়াত হোসেন তার দায়িত্ব পালনকালে বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তির বিষয়েও কথা বলেছেন, বিশেষ করে আমেরিকান কোম্পানি সেভরন এবং শ্রমিক কল্যাণ তহবিলের 4% অর্থ নিয়ে যে বিতর্ক ছিল। টিসিসি বা টেকনিক্যাল কমিটি রাজি না থাকলেও তিনি দুই পক্ষের সম্মতিতে তা 1 থেকে 1.5% নামিয়ে আনেন, যাতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়। তিনি মনে করিয়ে দিয়েছেন যে অফশোর ড্রিলিং এর মতো উচ্চতর প্রযুক্তি শুধু আমেরিকার কাছেই আছে, যা চীনের কাছেও নেই। এখানে তিনি দেশের উন্নয়নের স্বার্থে কিছুটা নমনীয় হওয়ার পক্ষপাতী ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপর বড় দেশগুলোর প্রভাব আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সব ক্ষেত্রে না হলেও ট্রেড নেগোসিয়েশন বা বাণিজ্যিক দর কষাকষিতে বড় ধরনের আন্তর্জাতিক চাপ ছিল। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে বড় রাষ্ট্রগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর গভীর নজরদারি এবং প্রভাব বিস্তার করছে। প্রিয় দর্শক, সাখাওয়াত হোসেনের এই বক্তব্য অনেকগুলো অমীমাংসিত প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে কিচেন ক্যাবিনেটের গোপন অভিসন্ধি, নিখোঁজ হওয়া হাজার হাজার মরণাস্ত্র আর হেলিকপ্টারে দেখা যাওয়া সেই অচেনা মানুষগুলো। এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে আমরা যা দেখছি তার আড়ালে আরো অনেক কিছু ঘটেছে। আপনারা কি মনে করেন? সাখাওয়াত হোসেনকে কি সত্যি বলার কারণেই সরিয়ে দেওয়া হয়েছিল? কমেন্ট করে আমাদের জানান। আর সোজা কথা, আমি শুরুতেই যেটি বললাম, আজকে মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে আসা বা স্বাভাবিক নিয়মে যখন তার মেয়াদ শেষ হয়ে গেছে, দায়িত্ব ছেড়ে এসে এখন যদি তিনি বলেন আর দায় এড়াতে চান, তাহলে তো আসলে হয় না। এখন সময় বলে দেবে, ভবিষ্যতে বলে দেবে যে একজন সাখাওয়াত হোসেনের আসলে কি হতে পারে ভবিষ্যতে। নিশ্চয়ই আমরা সেগুলো দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।